প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ যখন নির্বাচনের পথে, ঠিক সে সময় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখবার জন্য। আজকে যে প্রস্তাবিত বিষয় নিয়ে সরকারি দলের পক্ষ থেকে তারা তাদের যুক্তি তথ্য উপস্থাপন করবে, সেটি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ ভোটারদের ভূমিকাই প্রধান। আসলে কি তাই? আমরা দেখে নিই আমাদের আজকের সরকারি দলে কারা রয়েছে এবং বিরোধী দলে কারা রয়েছে। সরকারি দলে যারা রয়েছেন ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের বিতার্কিকরা হচ্ছেন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ সাদাত হোসাইন, মাননীয় ছায়ামন্ত্রী ফয়সাল আহমেদ এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুল হাসান অর্ণব। এই প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। তাদের মধ্যে রয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা ফাতেমা খাতুন মোনালিসা, মাননীয় বিরোধী দল উপনেতা সাদিয়া ফাহমিন পূর্বা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আবির হোসাইন রাইহান। আজকের এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক কাজী জেবেল, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এর পরবর্তী বিচারক হচ্ছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এর পরবর্তী বিচারক রয়েছেন শিরিনা বিথি, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সর্বশেষ বিচারক রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আওয়ামী সরকারের পতনের পর দেশ যখন নির্বাচনের পথে, ঠিক সে সময় আমাদের আজকে যে প্রস্তাবিত বিষয় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সে প্রার্থী সহ ভোটারদের ভূমিকায় প্রধান, এই শীর্ষক এই ছায়া সংসদে আমি সর্বপ্রথমে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ সাদাত হোসাইনকে তার বক্তব্য প্রদান করবার জন্য এবং তার যুক্তি তথ্যের মাধ্যমে প্রস্তাবের পক্ষে তার নানা রকম বিশ্লেষণ দিয়ে আজকের এই ছায়া সংসদকে তার প্রধানমন্ত্রী হিসাবে তার বক্তব্য উপস্থাপন করতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সেই বীর শহীদদের, যাদের কারণে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সেই সকল জনগণকে যারা জুলাইতে রাস্তায় নেমে এসেছিল, গুলির সামনে বুক পেতে দিয়ে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এবং আমরা আজকে যে সুষ্ঠু নির্বাচনের কথা বলবো, এরকম একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন আমাদেরকে একটা স্বৈরাচার সরকারের পতনের পরবর্তী সময়ে দেখিয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে বক্তব্যের শুরুতেই প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করি 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোর একতরফা যেই নির্বাচনগুলো স্বৈরাচার সরকার তাদের আয়োজনে করেছিল। আপনার অনুমতি সাপেক্ষে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ ভোটারদের ভূমিকাই প্রধান। মাননীয় স্পিকার, আজকের ছায়া সংসদে আমরা প্রথমে যে বিষয়টি পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে নির্বাচন কমিশন একটি নির্বাচন আয়োজন করে থাকে, নির্বাচনের বিভিন্ন বিষয়াদি যে বিষয়গুলো প্রয়োজন সেটা তারা ব্যবস্থা করে থাকে। নির্বাচন কমিশনের এই ভূমিকা আমরা কখনোই অস্বীকার করছি না, আমরা মেনে নিচ্ছি নির্বাচন কমিশনের ভূমিকা আছে। তবে আমরা আজকে যে বিষয়টি প্রমাণ করে যাব, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী সহ ভোটারদের ভূমিকাই প্রধান ভূমিকা হিসেবে আমরা দেখিয়ে যাব আপনাকে। মাননীয় স্পিকার, দেখুন, আজকে আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে দাঁড়িয়ে আছি। পৃথিবীর একটি দেশও হয়তো খুঁজে পাওয়া যাবে না যেই দেশে সরকার ছাড়া একটি দেশ ঠিকঠাক চলেছে। আমরা জুলাই 5 তারিখে জনগণের বিজয়ের পরে 3 দিন দেশে সরকার ছিল না, কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব নিয়ে দেশ চালিয়েছে, বাংলাদেশের ছেলেরা দায়িত্ব নিয়ে ট্রাফিক কন্ট্রোল করেছে, সকল কাজগুলো করেছে। যখন আমরা দেখি যে আমাদের দেশে ভোটারের সংখ্যা 12,37,32,274 জন, আমাদের ভোট কেন্দ্র হবে আনুমানিক 40 থেকে 45,000, আমাদের ভোটের কক্ষ হবে 2,60,000 থেকে 2,65,000 মতো, সেই জায়গায় আর্মি কাজ করবে মাত্র 60,000।
তার মানে আমি একটা কেন্দ্রে যদি 2 জন করেও আর্মি ডিপ্লয় করতে চাই, এটা আমার জন্য ইম্পসিবল নির্বাচন কমিশনের জন্য। আমাদের আইজিপি বলেছেন মাত্র 1.5 লক্ষ পুলিশ ট্রেনিং নিচ্ছে এই নির্বাচনের জন্য, এই নির্বাচনকে সামনে রেখে। সুতরাং 1.5 লক্ষ পুলিশ যদি নির্বাচনের জন্য তারা ট্রেনিং নেয়, তাহলে আমার এই 45,000 কেন্দ্রে আমি 1.5 লক্ষ পুলিশ দিয়ে আমি কোনো কিছু ঠিক করতে পারবো না। তাহলে আমার উপায় কি এই সময়ে? তখন আসলে আমরা আসি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমার কোন বিষয়গুলো প্রয়োজন এবং সেই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। প্রথমত যে ব্যাপারটা প্রয়োজন সেটা হচ্ছে সকল দলের প্রার্থীদের অংশগ্রহণ। এখানে আসলে এই প্রার্থীদের জায়গাটা আসে। আজকে যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের দেশে যাই হোক না কেন স্বৈরাচার বিরোধী এই জায়গাতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। আমরা যদি আজকে দেখি বিএনপির কথা বলি, আমরা যদি জামাতের কথা বলি, আজকে এখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু আছেন, তিনিও একমত হবেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের এখানে একমত যে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তার মানে এই প্রত্যেকটি দলের যারা হচ্ছে ক্যান্ডিডেট তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একই সাথে যে ভোটাররা আছে এই ভোটারদেরকে ভোট দিতে হবে। তাহলে এখানে কোন ব্যাপারগুলো দ্বারা এই যে প্রার্থীদের অংশগ্রহণ, এই প্রার্থীদের ঠিকঠাক অংশগ্রহণ এদেরই নিশ্চয়তা ঠিক করতে হবে। এরপরে যে বিষয়টা সমান ভোটারদের অংশগ্রহণের জায়গাটা এবং এই ভোটারদের হচ্ছে ভীতিহীন একটা পরিবেশে অংশগ্রহণ এবং এরপরে যে ব্যাপারটা সহিংসতা এবং হচ্ছে বিশৃঙ্খলা মুক্ত একটা পরিবেশ, একটা নির্বাচন উৎসবমুখর পরিবেশ, এই যে ভোট কেনা বেচার যে ব্যাপারগুলো হয়ে থাকে, এই জিনিসগুলো থেকে যে আজকে আমাদের প্রার্থীরা বিরত থাকেন, তারা যদি ভূমিকা পালন করেন তাহলেই কেবল সম্ভব এই ধরনের ভালনারেবল একটা সিচুয়েশনে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া। ঠিক সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণ এবং এই যে প্রার্থী যারা তারাই সঠিক ভূমিকা পালন করবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, প্রধান ভূমিকা পালন করবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ সাদাত হোসাইনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা ফাতেমা খাতুন মোনালিসাকে এই প্রস্তাবের আলোকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ। নিয়ম না থাকলে নিয়মনিষ্ঠ প্রার্থী ও দিশেহারা কমিশন নিয়ন্ত্রণ ছাড়া প্রার্থী কিছুই করতে পারে না। মাননীয় স্পিকার, আজকের ছায়া সংসদ আমি জোর দাবি দিয়ে বলতে চাচ্ছি যে সরকারি দলের বক্তব্যটি সম্পূর্ণই ভ্রান্ত, কারণ সুষ্ঠু নির্বাচনের মূল চাবিকাঠি হচ্ছে নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, আজকে আমার বিষয় হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ ভোটারদের ভূমিকাই প্রধান। এখানে ভোটার ও প্রার্থীর সাথে প্রত্যয় যুক্ত আছে। আপনাদেরকে যুক্তিটি অকার্যকর বলে আমি বলে যাই। মাননীয় স্পিকার, বাংলাদেশ সংবিধানে 118(1) অনুচ্ছেদে সুস্পষ্টভাবে লেখা আছে যে জাতীয় নির্বাচন পরিচালনার সর্বোচ্চ কেন্দ্রীয় কর্তৃপক্ষ হল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মধ্যে রয়েছে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ, মনোনয়ন যাচাই, ফল ঘোষণা, নির্বাচনী আচরণ বিধি প্রয়োগ। মাননীয় স্পিকার, সংবিধানে 119(1) অনুচ্ছেদে লেখা আছে যে ভোটার ও প্রার্থী সৎ হলেও যদি কমিশনার দুর্বল বা পক্ষপাত দুষ্ট হয় তাহলে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হয় না। মাননীয় স্পিকার, প্রশাসন আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী কমিশনের অধীনে কাজ করে। কমিশন যদি দৃঢ় না হয় তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে না। মাননীয় স্পিকার, সুষ্ঠু পরিবেশ মানেই নিরাপদ ভোট কেন্দ্র, যা নিশ্চিত করে একটিমাত্র কমিশন। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় পুলিশ, বিজিবি এমনকি সেনাবাহিনী কমিশনের অধীনে কাজ করে। কমিশন যদি দৃঢ় না হয় তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে না। সরকারি দলের বন্ধুদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই যে গত নির্বাচনে আপনি নির্বাচন কমিশন দ্বারাই এসেছেন, তবে আজ কেন নির্বাচন কমিশন চান না? উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, পুরো সংসদ চায়, পুরো বাংলাদেশ চায় যে একটি সুষ্ঠু নির্বাচন এবং আমাদের সবাই যখন সুষ্ঠু নির্বাচন চায়, আমি বলি না যে এখানে ভোটার কোনোভাবেই ভূমিকা নেই এবং প্রার্থী এবং ভোটারের কোনোভাবেই ভূমিকা নেই। আমি বলছি যে প্রার্থী এবং ভোটারের ভূমিকা আছে, তবে নির্বাচন কমিশনের ভূমিকাটাই বেশি। মাননীয় স্পিকার, তথ্য পরিসংখ্যান দিয়ে প্রমাণ হয় যে অনেক দেশে শক্তিশালী ইসি থাকার কারণে নির্বাচন সাধারণত প্রশ্নবিদ্ধ হয় না, যেমন নিউজিল্যান্ড, জার্মান, কানাডা। মাননীয় স্পিকার, যদি নির্বাচন কমিশন না থাকে, দুর্বল হয়ে থাকে, তাহলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে তা হচ্ছে প্রার্থীর কালো টাকা ব্যবহার করা, ভোটারদের ভয় দেখিয়ে ভোটে আদায় করা এবং প্রশাসন প্রভাবিত হয়, নিরাপত্তা বাহিনী পক্ষ নেয়। এসব ঠেকানোর জন্যই চাই শক্তিশালী ও নিরপেক্ষ একটি কমিশন। মাননীয় স্পিকার,
বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন কমিশন তৈরি করেছে, কিন্তু রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারেনি বলে 24-এর পতন হয়েছিল। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনটি হচ্ছে একটি মায়ের মতো। মা যেমন সন্তানকে যেভাবে লালন পালন করে এবং 5টি দেখাশোনা করে, ঠিক সেরকমই ভাবে নির্বাচন কমিশন যদি ঠিক থাকতো তাহলে আজকে আমাদের এত ছাত্র জনতাকে মারা যেতে হতো না, রাস্তায় আসতে হতো না। আজকে এই সিস্টেমটির কারণে আজকে এত কিছু হয়েছে। মাননীয় স্পিকার, এখানে সিস্টেমটা যদি ঠিক থাকতো, তাহলে নির্বাচন কমিশন যদি ঠিক থাকতো, তাহলে আমাদের এই সংসদেও আসা লাগতো না। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমি আবারও বলতে চাই যে প্রার্থী এবং ভোটারের অবশ্যই ভূমিকা রয়েছে, তবে সবচেয়ে 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 বড় ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা ফাতেমা খাতুন মোনালিসাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী ফয়সাল আহমেদকে আজকের এই প্রস্তাবিত বিষয়ের আলোকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। প্রথমেই খুনি হাসিনা, ফ্যাসিস্ট, তার দলবল যারা গুম খুন হত্যা করেছে তাদের বিচারের আবেদন জানাচ্ছি। সেই সাথে জুলাইয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা মেজর রিফর্মের দাবি জানিয়ে জুলাইয়ের আহত এবং শহীদদের জন্য দোয়া করে শুরু করছি। দেখেন, বিতর্কটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার ইলেকশন কমিশনার নাকি হচ্ছে ভোটার এবং জনগণের ভূমিকা বেশি। আপনাকে বুঝতে হবে আমরা কোনো নর্মাল সিচুয়েশনে নাই। আমরা একটা পোস্ট রেভলিউশনারি সময়ের পরে এক্সট্রা একটা বার্ডেন নিয়ে জনগণ এগুচ্ছি। এক্সাম্পলের জন্য যদি আমরা 91-এর নির্বাচন দেখি, সেটাকে বাংলাদেশের সবচেয়ে ফেয়ার ইলেকশন ধরা হয়। কেন সেটা সম্ভব হয়েছে? কারণ 90 সালে আমরা একটা স্বৈরাচারকে তাড়িয়েছি। আমরা বিশ্বাস করি 90 সালের যেই স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি তার চাইতে বেশি এবং বড় স্বৈরাচারকে 24 সালে আমরা তাড়িয়েছি, এবং 90 সালের যে জনগণের মধ্যে স্পিরিট ছিল সেই স্পিরিটের চাইতে বেশি এবং অনেক বেশি স্পিরিট জেনজি ধারণ করে। তার মানে হচ্ছে এই জেনজি, এই জেনারেশন আপনার এত বেশি অ্যাওয়্যার হয়েছে, এত বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তাদের কাছে আপনি কোনোভাবেই কারচুপির নির্বাচনের কথা বললে আমরা সেটা বিশ্বাস করতে পারবো না। প্রথমত আজকে দেখেন, নির্বাচন কমিশন তারা আমাদেরকে বলতেছে একটা শক্তিশালী নির্বাচন কমিশন হলে সবকিছু সম্ভব। নির্বাচন কমিশন কি করতে পারে? 1 নাম্বার, তারা অর্ডার দিতে পারে, তারা হচ্ছে ফোর্স ডিপ্লয় করতে পারে, নিয়ম করতে পারে, কিংবা রাষ্ট্রীয় এজেন্সি বা রাষ্ট্রীয় শক্তিগুলো ব্যবহার করতে পারে। এই 4টা মেজর জিনিসগুলা যখন আপনার এই পোস্ট রেভলিউশনারি সময়ের পরে ফাংশন করে না, পুলিশ যখন আপনার কথা শুনে না, সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর মধ্যে এখনো যখন আমরা দেখি হাসিনার লেসপেন্সাররা আছে, সেই জায়গায় আপনি কোনোভাবেই বলতে পারেন না একটা কমিশন করে আপনি হচ্ছে পুরো রাষ্ট্রের ফাংশনালিটি ঠিক করে ফেলবেন। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আপনাকে অল্টারনেটিভ সলিউশন দিচ্ছি। আজকে জনগণ কি করতে পারে? জনগণ 4টা জিনিস মেজর করতে পারে। প্রথমত, জনগণ পাহারা দিতে পারে, জনগণ প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, জনগণ গ্রাউন্ডের যে ফোর্স আছে তাদের সাথে অ্যাক্টিভলি ফোর্স হিসেবে কাজ করতে পারে। 4 নাম্বার, জনগণ মনোবল হারানো আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে মাঠে থেকে বুস্ট আপ করতে পারে। সেই জায়গায় আমরা বিশ্বাস করি আপনার সারা দেশে যে 60,000 মাত্র সৈন্যবাহিনী আপনি নামাবেন, তাদের সাথে এই জনগণ, এই জেনজি যদি হচ্ছে একসাথে দাঁড়িয়ে গ্রাউন্ড ফোর্স হিসেবে অ্যাক্টিভলি কাজ করে, তখন আপনার এই নির্বাচনটা অনেক বেশি ওয়ার্ক করবে, অনেক বেশি ফেয়ার হওয়া সম্ভব। দেখেন, আপনাদের জায়গা থেকে আপনারা যে কনসার্ন শো করতেছেন একটা স্বাধীন কমিশন করে দিলে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বিশ্বাস করি সেই স্বাধীন কমিশন যতই করেন না কেন, যেহেতু আপনার পুলিশ কাজ করতেছে না, প্রশাসন, আমলা কামলা বিচার কেউই আসলে ভালো করে রিফর্ম করতেছে না, এবং তাদের মধ্যে অনেক বড় একটা অংশ আওয়ামী লীগের লেসপেন্সার রয়ে গিয়েছে। ঠিক সেই জায়গায় ওই কমিশনের কথা মতো ওই কমিশন যদি বলেও শক্তিশালী কোনো স্টেপ নেওয়ার জন্য, সেই পুলিশ নিবি কিনা, সেই আর্মি নিবি কিনা, সেই ডিপ্লয় ফোর্স নিবি কিনা, সেটা একটা বড় কোশ্চেন, যেটা আপনাদের থেকে কোনো উত্তর আসে নাই। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে সিউরিটি দিচ্ছি, এই জেনারেশন যখন দেখবে কারচুপি হচ্ছে, যখন দেখবে ব্যালট বাক্স চুরি করার জন্য কেউ স্বার্থান্বেষী মহল আসছে, তখন এই জেনারেশন দাঁড়িয়ে 1, 2, 3, 4 স্লোগান দিতে কুণ্ঠাবোধ করবে না। এবং এই 1, 2, 3, 4 স্লোগান শুনে যারা দুর্নীতিবাজ, যারা খুনি, যারা হচ্ছে আপনার নির্বাচন ম্যানিপুলেট করার ট্রাই করবে, তারা হচ্ছে আকাশ ভরা তারা দেখতে বাধ্য হবে। সেই জায়গায় আমরা আপনাকে আরো স্পষ্ট করে বলতেছি যে প্রার্থী এবং জনগণের আরো স্পেসিফিক ভূমিকা কি হতে পারে। দেখেন, প্রার্থীরা যদি আজকে টাকা দিয়ে ভোট কিনতে না চায়, প্রার্থীরা যদি আজকে চা পান খাওয়িয়ে হচ্ছে ম্যানিপুলেট করে নির্বাচিত হওয়ার চেষ্টা না করে, এবং জনগণ যদি এই জিনিসটা বয়কট করে, অর্থাৎ যারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে কিংবা যারা হচ্ছে জনগণকে ম্যানিপুলেট করে আপনার ভোট কেন্দ্রে কিছু একটা বায়াসনেস করার চেষ্টা করবে, সেই জায়গায় এই জনগণ তাদেরকে বয়কট করবে প্রথমত। এবং হোস্ট কেসে আমরা বিশ্বাস করি এই জনগণ এত বেশি অ্যাওয়্যার, এবং এই জনগণ জুলাইয়ের পরবর্তী সময়ে এত বেশি
বিপ্লব ধারণ করে আপনি এই জনগণের কাছে টাকা দিয়ে ভোট কিনতে পারবেন না, এই জনগণকে চা বিড়ি খাইয়ে ভোটে ম্যানিপুলেট করার কোনো চান্স আপনার ওয়ার্ল্ডে নাই। সর্বশেষ কথা হচ্ছে ভাই, আপনাকে বুঝতে হবে একেবারে সিম্পল কথা, জুলাইয়ের এই পরবর্তী সময়ে আপনার যেহেতু রাষ্ট্রের কোনো ফাংশনালিটি আসলে ঠিক হচ্ছে না এবং ইন্টারিম গভর্নমেন্টও অনেকাংশে হচ্ছে আপনার ব্যর্থ হচ্ছে, এটা আপনারাও স্বীকার করবেন, তারা রিফর্ম করতে পারতেছে না। সেই জায়গায় যেহেতু মেজর রিফর্মগুলো এখন পর্যন্ত সম্ভব হয়নি, একটু সময় চেয়ে নিচ্ছি, এবং হাসিনার বিচার কিংবা হচ্ছে যারা খুনি ছিল ডিরেক্টলি তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচারের কোনো ইনিশিয়েটিভ আমরা নিতে পারতেছি না। সেই জায়গায় শুধুমাত্র একটা কমিশন করে কমিশনকে আপনি একটু পাওয়ার দিয়ে হচ্ছে সব কিছু ফাংশনাল করে ফেলবেন, এইটা আমরা বিশ্বাস করি ইউটোপিয়া ছাড়া কিছুই হতে পারে না। সর্বশেষ কথা হচ্ছে আমরা অ্যাটলিস্ট একটা হোপ মেকানিজম দেখাই, আপনারা শুধু অ্যাজাম্পশন দিয়ে যান যে নির্বাচন কমিশনার ভালো করে দিলেই হচ্ছে আর সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অ্যাটলিস্ট আপনাকে হোপ দেখাই যে না, নির্বাচন কমিশনারের সাথে জনগণ এবং অ্যাক্টিভ ফোর্স হিসাবে যদি কাজ করে গ্রাউন্ড লেভেলে এবং জনগণ যদি সচেতন হয়, প্রার্থীরা সচেতন হয়, তাহলে আপনার ওয়ার্ল্ডে একটা ভালো নির্বাচন দেওয়া পসিবল। এবং সর্বশেষ আমরা যদি তবুও থ্রেড পয়েন্ট আপনারা দেখেন, তখন আমরা বলবো 24-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা সাদিয়া ফাহমিন পূর্বাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আমি একটি কথা বলে নিচ্ছি। আপনারা বারবার বলছেন যে প্রার্থী এবং জনগণ, এবং আপনারা বারবার জনগণ জনগণ শব্দটা বলে আসছেন, কিন্তু আমাদের আজকে মাননীয় স্পিকার আমাদের যে কনসেপ্টের উপরে আমাদের আজকে বিতর্কটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী ও ভোটারদের ভূমিকাই প্রধান। আপনাদের বলতে হবে এখানে ভোটার কারা। ভোটার সাধারণ জনগণ হতে পারে, আমাদের 18 কোটি জনগণের মধ্যে সবাই কিন্তু ভোটার না, ভোটার হচ্ছে প্রায় 12 কোটি। মাননীয় স্পিকার, আরও একটি কথা আপনাদের বলে দিতে যাচ্ছি, আমাদের এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনটাকে আমরা যদি একটি গাছের সাথে তুলনা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই কমিশনারটা হচ্ছে গাছের গোড়া। গোড়া যদি মজবুত না হয়, আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। মাননীয় স্পিকার, আরও একটি কথা বলে যাচ্ছি, আপনারা বারবার বলছেন প্রার্থী যদি সচেতন হয়, প্রার্থী যদি যোগ্য হয়, প্রার্থী যদি এটা করে, প্রার্থী ওটা করে, আপনারা একবারও ভোটারদের কথা বলতেছেন না। আপনারা বারবার জনগণ 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 বলে যাচ্ছেন। জুলাইয়ের আন্দোলনে আপনি কথা বলছেন, জুলাইয়ের আন্দোলনে কোনো জনগণ বা যে সাধারণ মানুষগুলো রাস্তায় নেমেছিল তারা কোনো রাজনৈতিক দলের আন্ডারে ছিল না। মাননীয় স্পিকার, আরও একটি কথা বলে যাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে আপনারা যখন বলতেছেন আপনারা প্রার্থীরা এসে ভোট করবেন, আপনাদের যোগ্যতা, আপনাদের ক্ষমতা এবং আপনারা কতটুকু কাজ করতে পারবেন সেটা নির্ধারণ করে দিব আমরা নির্বাচন কমিশন। আরও একটি কথা বলতে যাচ্ছি মাননীয় স্পিকার, আপনারা যতবারই বলছেন যে প্রার্থী প্রার্থী প্রার্থী, প্রার্থীও কিন্তু কমিশনারের 66 ধারা অনুযায়ী অনুচ্ছেদের 66 ধারা এবং 119 নম্বর অনুচ্ছেদের বলা হয়েছে আরপিও 1972 এর আইন অনুযায়ী নির্ধারিত। মাননীয় স্পিকার, আরও একটি কথা, আপনি যখন বলছেন জুলাইয়ের আন্দোলনের পরে আপনি প্রার্থী এবং জনগণ সুন্দর করে আমাদের হচ্ছে নতুন করে তারা একটা নতুন অনুপ্রেরণা পেয়ে গিয়েছেন, আমাদের কাছে এটি কোশ্চেন, আপনাদের দলের মতো যে বিরোধী রাজনৈতিক নেতারা আছে তাদেরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকাতে ইট মেরে হত্যা করা হয়েছে এবং গাজীপুরে সাংবাদিককে হত্যা করা হয়েছে। এটা কারা করেছে? আপনাদের মতো আরেকটি রাজনৈতিক দল, এবং সেখানে কোনো জনগণ না বা সেখানে কোনো ভোটারের ভূমিকা ছিল না। মাননীয় স্পিকার, আরও একটি কথা আপনাকে বলছি, আমাদের সরকার দলীয় বন্ধু বারবার বলছে ভোটার জনগণ, ভোটার না। এখানে কিন্তু ছায়া সংসদে আপনি একটু তাকিয়ে দেখেন, পিছনে বড় করে লেখা আছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকায়। এখানে আপনি ভোটারদের কথা একবারও বলে যাননি, আপনি বারবার বলে গেছেন জনগণ জনগণ জনগণ। আমাদের 18 কোটি জনগণ ভোটার নয়। এবার আসি আমাদের প্রার্থী যোগ্যতা। আমরা বিগত যদি ফ্যাসিস্ট সরকারকে দেখে থাকি, তাদের কোনো প্রার্থী কিন্তু আমাদের আক্ষরিক এবং প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিল না। আমাদের যদি দেখে যাই, আমরা মিরপুরেরই একটা ওয়ার্ডের কথা বলি, সেখানে কমিশনার ছিল হচ্ছে 8 পাস। কেন ভাই? আমরা কমিশনার যদি বলে দেই একজন প্রার্থী নিম্নতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, একজন শিক্ষিত প্রার্থী পারে একজন শিক্ষিত এবং সুষ্ঠু পরিবেশ দিতে, সেই পরিবেশ এই প্রার্থীকে আমরা কমিশনার যোগ্যভাবে পরিচালনা করে দিব। মানে স্পিকার, আজকের এই বক্তব্যে আমি সুন্দর করে একটা কথাই বলতে যাচ্ছি যে প্রার্থীদের ভূমিকা আছে নেই বা ভোটারদের ভূমিকা নেই এটা আমরা বলছি না, অবশ্যই তাদের ভূমিকা আছে, তাদের ভূমিকা থাকবে না কেন? একজন প্রার্থী যদি পরিচিত না হয় তাহলে কোন ভোটার গিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের কোন প্রার্থীকে ভোট দিবে? আমরা যদি বলি আপনারা প্রার্থীরা যদি আজকে না দাঁড়ান, ঠিক আছে, হ্যাঁ ভোটাররা যাবে না, কিন্তু সেই ভোটার যে সঠিক ভোটার এবং সেই ভোটাররা যে আমাদের তালিকাভুক্ত অনেস্ট ভোটার, সেটা আপনি কিভাবে নির্বাচন করবে আমাদের দেখিয়ে দিয়ে যান। এবার তাহলে মাননীয় স্পিকার আপনাদের বলতেছি, আপনারা প্রার্থী করতেছেন, ঠিক আছে ভাই, আপনারা প্রার্থীদের নিয়ে যান, তাহলে সুষ্ঠু নির্বাচন যদি মানবদেহ হয়ে থাকে, ভাই মাথাটা আমরা কেটে ফেলছি, আপনার শরীর নিয়ে চলে যান।
আপনারা সংবিধান বলেন, যাই বলেন। আচ্ছা, আপনি কি বলেছেন 1991 সালে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন 1991 সালে হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিভাবে হয়েছে ভাইয়া? আপনাদের হচ্ছে কমিশনটা যদি না থাকতো, কমিশনটা যদি তাদেরকে দেখিয়ে না দিত যে ভাই আপনারা এই রোড ম্যাপ অনুযায়ী চলেন, এই পথ নির্দেশনা আপনাকে দিয়ে দিচ্ছি, সেই দিক নির্দেশনাটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন আমাকে একটু জানিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের চেয়ার সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মাহমুদুল হাসান অর্ণবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মহাস্কার, আমাকে মহান ছায়া সংসদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যখন আমরা নির্বাচন কমিশনার বা ভোটারদের হচ্ছে ভূমিকা নিয়ে আলাপ করি, তখন অপোজিশন থেকে গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটা দেখানো দরকার ছিল কেন এই স্পেশাল মোমেন্টে নির্বাচন কমিশনার নির্বাচনটা অনেক বেশি নিরপেক্ষ হতে পারে, সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। কেন? দুটো ব্যাপার রিপ্লাই দিই। প্রথম ব্যাপার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কখনোই সাংবিধানিকভাবে কোনো একটা জিনিস না। সেক্ষেত্রে ইয়াতে হচ্ছে মানে আপনার সংবিধানে স্পেসিফিকলি বলা আছে নির্বাচন কমিশনার নির্বাচনের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে একটা আলাপ করে মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নির্ধারণ করবেন। সেক্ষেত্রে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার নির্ধারণ করার ক্ষেত্রে এই লেজিটিমেসিটা ইন্টারিমের কাছে কীভাবে আছে এবং ইন্টারিম কীভাবে এই জিনিসটা করতে পারে সেই জিনিসটা দেখিয়ে যাওয়া দরকার ছিল, যেটা আজকে অপোজিশন বেঞ্চ পুরোপুরি দেখাতে ব্যর্থ হয়েছেন। দুই নাম্বার ব্যাপার, আজকে এই গুঞ্জন তো হচ্ছে মস্কার প্রত্যেকটা জায়গায় আছে যে ইন্টারিম সরকার স্পেসিফিকলি একটা কিংস পার্টিকে হচ্ছে মস্কার সুযোগ সুবিধা দেয়। সেক্ষেত্রে কেন ওই ইন্টারিম সরকার নির্বাচন কমিশনার নির্ধারণ ক্ষেত্রেও একটা স্পেসিফিক কিংস পার্টিকে হচ্ছে সুযোগগুলো দিবেন না, সেই ব্যাপারটা এবং সেই নিরপেক্ষতার জায়গাটা দেখে যাওয়া খুব বেশি দরকার ছিল, সেটাও তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। থার্ডলি, যে জিনিসটা খুব বেশি দরকার যে আজকে তাদের স্পেসিফিকলি এই দেশের রিফরমেশন নিয়ে এই দেশের রাজনীতিতে কতটুকু উন্নতি করতে পারছে সেই জায়গাটি দেখানো দরকার ছিল। আমরা মনে করি যে আজকে যেই মুহূর্তে আমি এই নির্বাচন কমিশনারের এই লেন্স থেকে বেরিয়ে গিয়ে প্রার্থী এবং ভোটারদের ভূমিকা নিয়ে অনেক বেশি সোচ্চার হওয়া শুরু করব, তখন স্পেসিফিকলি রাজনীতিটা ম্যান্ডেট ভিত্তিক রাজনীতি হবে মার্কা ভিত্তিক রাজনীতির চেয়ে। আমরা মনে করি এই মার্কা ভিত্তিক রাজনীতির চেয়ে আজকে ম্যান্ডেট ভিত্তিক রাজনীতিকে প্রমোশন দেওয়া খুব বেশি দরকার এই মুহূর্তে। দুইটা ব্যাপার প্রথমত বলা দরকার। আজকে অপোজিশন থেকে দুটো ব্যাপার বলা হয়েছে যে নিউজিল্যান্ডে, কানাডায় বা আমেরিকায় বা এইরকম কিছু দেশের উদাহরণ দেখে দেওয়া হয়েছিল যে এই সকল দেশগুলোতে তো নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে হচ্ছে নির্বাচন করেছে। নমস্কার, সেক্ষেত্রে বুঝে যেতে হতো যে কেন নিউজিল্যান্ডের হচ্ছে আজকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা ব্যবস্থা, তাদের শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা সেক্টর বাংলাদেশের সাথে ইন্টার কানেক্টেড। কেন এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে কানেক্টেড, সেই জিনিসগুলো দেখে গেলে আজকে এই যুক্তিটা অনেক বেশি পরিপক্ত হতো। যে মুহূর্তে তারা দেখাতে ব্যর্থ হন, তখন আমরা স্পেসিফিকলি এসে দেখাই যে কেন এই বিপ্লব পরবর্তী সময়ে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টাতে চাইলে শুধুমাত্র নমস্কার আজকে চাইলে জনগণ বা ভোটার তারা যেটা বলেন তাদের এই রিপ্লাইটা শুধুমাত্র দিতে চাই যে সকল ভোটারই জনগণ, সকল জনগণ ভোটার না। অর্থাৎ যেই জনগণগুলো ভোটার না সেগুলো দিন শেষে দেশের রাজনৈতিক পরিমণ্ডলের একটা বড় অংশ। তো ভোটারদের ক্ষেত্রে আমরা যখন আলাপ করি তখন জনগণদের নিয়ে আলাপ করাটাও খুব বেশি দরকার। আমরা মনে করি এই যে অ্যাটলিস্ট জুলাইয়ের হচ্ছে এই স্পিরিটটা ধারণ করলে কখনো কোনো স্বৈরাচারকে অ্যাটলিস্ট হচ্ছে সেই লেজিটিমেসি দিবে না, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা এই বিতর্কটি করতে চাই। দুইটা ব্যাপার আজকে তারা এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ হয়ে তুলে ধরেছেন যে 91 নির্বাচনটা তো হলো, 91 নির্বাচনটা কেন সফল হলো, কেন সুষ্ঠু হলো। নমস্কার, একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা সময় যখন নির্বাচন হয়েছে একটা জিনিস কমন ছিল, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের এই ঘটনাবলী। কিন্তু কখনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। কখন নির্বাচন সুষ্ঠু হয়? যখন এই জনগণগুলা জিনিসের স্বতঃস্ফূর্তভাবে সেই অংশগ্রহণগুলো করে। যখন নমস্কার এবি পার্টির হচ্ছে চেয়ারম্যান এখানে বসে আছেন, তারা যখন সিদ্ধান্ত নেন যে না আমরা হচ্ছে আর কখনোই অ্যাটলিস্ট হচ্ছে ম্যানিপুলেশনের মাধ্যমে ভোটগুলা ক্রয় করার চেষ্টা করবো না, আমরা কোনোভাবে সেই অসাংবিধানিক কোনো হচ্ছে চর্চার ভিতরে যাবো না, যে অসাংবিধানিক চর্চার মাধ্যমে আজকে দিন শেষে হচ্ছে মানুষের সে অধিকারগুলোকে হরণ করা হয়। আমরা মনে করি অ্যাটলিস্ট জুলাই পরবর্তী সময় একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানুষের রুটি রুজির ব্যবস্থা করা খুব বেশি দরকার। সেই রুটি রুজির আলাপ করতে হলে আজকে ম্যান্ডেট নিয়ে খুব বেশি আলাপ করা দরকার। আজকে সেই লেজিটিমেসিগুলোকে অনেক বেশি প্রশ্ন করা দরকার। আজকে সেই ইনস্টিটিউশনগুলোকে খুব বেশি প্রশ্ন করা দরকার। সেই ইনস্টিটিউশনগুলোকে প্রশ্ন করার মতোই হচ্ছে একটা জায়গা আমরা যেতে চাই। আমরা অ্যাটলিস্ট মনে করি যে আমাদের ওয়ার্ল্ডে তাদের যেই জায়গাগুলো ছিল তাদের কাছে দেখে দিয়ে যেতে হতো কেন এই নিরপেক্ষ জায়গাটা হতে পারে নির্বাচন কমিশনের জায়গাটা, সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। কেন নিরপেক্ষ না হলেও কোনো কারণে যদি ধরেন একজন পক্ষপাত দুষ্ট হচ্ছে লোকজন হচ্ছে নির্বাচন কমিশনে আসে, অ্যাটলিস্ট আমার এই দুনিয়ায় এরকম জেনজি, এরকম প্রতিবাদী, এরকম বিপ্লবী লোকজন থাকে যারা এই জিনিসটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, যার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। শেষ মিনিটে শেষ করছি, একটু সময় চাবো। আজকে যে দুটো লাইন দিয়ে আজকে শেষ করতে চাই, মানুষ হতেই মানুষ আসে, বিশুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আমরা মনে করি আমাদের দুনিয়ায় অ্যাটলিস্ট শির দ্বারা সম্পন্ন মানুষ জন্মায়,
আমাদের দুনিয়ায় অ্যাটলিস্ট শিরদাঁড়া সম্পন্ন মানুষ দাঁড়ায় বলতে পারে যে তুমি ফ্যাসিস্ট, তুমি নার্সিসিস্ট। আমার ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট মানুষজন বলতে পারে যে আমার অধিকারটা আমাকে দাও। জুলাইয়ের স্পিরিট থেকে এই জিনিসটাকে হচ্ছে আমরা ধারণ করতে চাই এবং এই জিনিসটাকে ধারণ করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আমরা জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আবির হোসেন রাইয়ানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের সংসদের উপস্থাপিত বিষয়টি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী ও ভোটারদের ভূমিকা মুখ্য। এখানে আমরা এটার বিরোধিতা করছি কেন? আমাদের সরকারি দল বারবার বলে দিয়ে গেছে তরুণ প্রজন্ম, আমরা দেখেছি তারা কিভাবে কাজ করেছে। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। আমরা কখনো চাই না সুষ্ঠু নির্বাচন একটি অরাজকতাপূর্ণ হোক। আমরাও চাই, তার জন্য আমাদের প্রয়োজন সংঘবদ্ধভাবে কাজ করা। প্রার্থী ও ভোটার কারা? তরুণরা তো সবাই 18-র ঊর্ধ্বে নয়, এটা আপনার বুঝতে হবে। আপনারা কেন এই জিনিসটাকে মানে অপারগতার ভিত্তিতে দেখছেন? তরুণরা রয়েছে, আমাদের সাথেই থাকবে, তারা আমাদের ভূমিকা, আমাদের সাহায্য করতে অবশ্যই এগিয়ে আসবে। আমরা এতে কখনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু আমার যদি ধরেন একটা খেলার মাঠ, এখানে খেলোয়াড় আছে, গোলকিপার আছে, রেফারি নাই, তাহলে সুষ্ঠু খেলা কিভাবে পরিচালিত হবে? আমাকে বলেন। আজকে যদি আমাদের এই ব্যবস্থাপনা বিভাগ যদি না থাকে, আমরা এখানে এসে কিভাবে এই বক্তৃতাটা করতে পারতাম? আমাদের বলেন। আমাদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজন, একটি সুষ্ঠু কেন্দ্রীয় আমাদের কাঠামো প্রয়োজন, তার তত্ত্বাবধানে আমরা নির্বাচনটি সম্পাদিত করব, যেখানে জবাবদিহিতা থাকবে। আজকে কোনো জবাবদিহিতা নেই। বিগত তিন নির্বাচনের মধ্যে 14, 18, 24 কোনো নির্বাচনের মধ্যে জবাবদিহিতা ছিল না। কেন ছিল না? কারণ নির্বাচন কমিশনের মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল। আমরা চাচ্ছি এই নির্বাচন কমিশনের মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না। কথা একদম সুস্পষ্ট, এটা তো কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না। এটি হতে হবে স্বাধীন, যেটা সংবিধানে বলেছে। সংবিধানের 126 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক সাংগঠনিক নির্বাহী সংস্থা নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এখানে আপনারা করতে বাধ্য। আপনারা কেন আমাদেরকে সাহায্য করবেন না? আপনি আমাদের বলে যান সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী ও ভোটার প্রয়োজন আছে, কিন্তু নির্বাচন কমিশনই মুখ্য। এই জোর দাবি দিয়ে আমি আমার বক্তব্য স্পষ্ট করে দিতে চাই। আমরা দেখেছি আমাদের সরকারি দল বলেছে এখন আমাদের তরুণ সমাজ অনেক সচেতন, তারা এই চা, পানি, তারপর পান এগুলা খেতে চায় না। অবশ্যই খেতে যাবে না। আমরা জানি কোনটি ন্যায় কোনটি অন্যায়, আমরা জানি। তার জন্যই নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা পথ করে দিয়েছি উপদেষ্টা মহল থাকবে। আমাদের এই যে উপদেষ্টা মহলের মধ্যে আমরা আমাদের তরুণদেরকে নিয়ে আসছি। কিন্তু একটা বিষয় চিন্তা করতে হবে, আমাদের যে প্রার্থীদের যোগ্যতা কারা ঠিক করে দিচ্ছে? নির্বাহী কমিশনার। এখানে 25 বছরের ঊর্ধ্বে না হলে সে কখনো আপনার দায়িত্বে উপদেষ্টা পদে আসতে পারছেন না। এখানে আমরা সুন্দর একটি পদ দেখিয়ে দিচ্ছি, যাতে করে 8 মতন এমন মানুষ আছে সংসদের মধ্যে, আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। এটা হতে পারে? একজন নির্বাহী কমিশনার যদি তার দায়িত্ব প্রপার মতন পালন করত, তাহলে তো আমরা আমাদের প্রার্থীদের নিয়ে গর্ববোধ করতে চাই। কিন্তু সংসদের মধ্যে কারা দাঁড়াচ্ছে যাদের কারণে আমরা আমাদের মুখ দেখাতে পাচ্ছি না? এটা আপনাদের বুঝতে হবে। এখন সারা বিশ্ব গ্লোবালি কানেক্টেড, এটা আপনাদের বুঝতে হবে। আমাদের টেকনোলজিকে কখনোই অবজ্ঞার চোখে দেখা যাবে না। আমাদের প্রবাসী বাঙালিরা তারাও কিন্তু এই বাংলাদেশের অংশ, এটা আপনার ভুলে গেলে চলবে না। আপনাদের প্রার্থী ভোটার, ওনারা কি ওনাদেরকে সম্মান করে আমাদের নির্বাচনের মধ্যে নিয়ে আসতে পারবে না। অনলি নির্বাচন কমিশনই পারবে। আপনাদের এটা মাথায় থাকতে হবে। সুন্দর মতন করে আমাদের পরিচালনা করতে হবে, তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, কিন্তু আপনাদের ভূমিকা মুখ্য না। এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। ভূমিকা হচ্ছে নির্বাচন কমিশনারের। সে পরিচালনা করবে, ভোটারদের তালিকা প্রণয়ন করবে, সে হচ্ছে গিয়ে আপনার এলাকা নির্ধারণ করে দিবে, কেন্দ্র নির্ধারণ করে দিবে, নিরাপত্তার বিধান সে ঠিক করবে, নিরাপত্তা নিশ্চয়তা সে করবে, যেন আমার ফ্যামিলি নির্ভয়ে কেন্দ্রে যে ভোট দিতে পারবে। কিশোর গ্যাং এসে আমার ফ্যামিলির কাছ থেকে ব্যালট বাক্সের যে দিবে তা দিতে বাধা কেন দিবে? এই সাহস তাকে কে দিয়েছে? এই বাধা দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে দৃঢ় হতে হবে। নির্বাচন কমিশন যদি দৃঢ় হয়, সুষ্ঠু নির্বাচন অনিবার্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কার ভূমিকা আসলে প্রধান
আবারও যুক্তি খণ্ডন পর্বে দুই দলের দলনেতাদের কিছু বক্তব্য শুনে নিতে চাই এবং সে কারণে সর্বপ্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা ফাতেমা খাতুন মোনালিসাকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। দলীয় সরকারি দলের বন্ধুটি যে আমাদেরকে বলে গেলেন যে সংবিধানে কোথাও নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা, মাননীয় স্পিকার সংবিধানে 118 এবং 119 ধারায় আছে একটি নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পায় এবং তারা সেই ক্ষমতা দিয়ে প্রশাসনের রদবদলে ক্ষমতা রাখে। তাহলে বলা যায় নির্বাচন কমিশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি দলের বন্ধুগুলো বারবারই বলে যাচ্ছে জনগণ জনগণ, এখানে জনগণটাই তারা বেশি মুখ্য দিচ্ছে। আমি দেখছি না যে তারা একবারও বলছে ভোটারের কথা। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি, আপনারা যারা জেনজির কথা বলছেন, আমরা সবাই এসেছিলাম ফ্যাসিস্ট সরকারকে গদি থেকে সরাতে এবং সেখানে সবাই ছিল, কোনো আমজনতা পুরো ছিল, সেখানে কোনো জেনজি বা হচ্ছে গিয়ে আলাদা কেউ ছিল না, সবাই রাস্তায় নেমে এসেছিল। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরবর্তীতে আমরা যেগুলো দেখেছি মব, চাঁদাবাজি, লিঞ্চিং, এগুলো সবই কিন্তু হয়েছে 5ই আগস্টের পরবর্তীতে। তাহলে আপনি কিভাবে বলছেন যে জনগণের কথা বারবার যে আনছে, তাহলে জনগণের সাথে তো এখানে রিলেটেড মবগুলো কারা করছে? এই জনগণদের মধ্যেই তো কেউ কেউ করছে মাননীয় স্পিকার। তাই বারবারই বলছি মাননীয় স্পিকার, আমাদের স্টেক হোল্ডার হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি ঠিক থাকে পুরো বাংলাদেশ ঠিক থাকবে। নির্বাচন কমিশন যদি ঠিক থাকে আমলাতন্ত্র ঠিক থাকবে। নির্বাচন কমিশন যদি ঠিক থাকে তাহলে প্রার্থীও ঠিক থাকবে। প্রার্থী কখনোই ওই ভোটারদেরকে কিনতে পারবে না টাকা দিয়ে, ওই সিঙ্গারা সমুচা খাই তারা কিনতে পারবে না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও প্রার্থী ভোটারদের ভূমিকা নিয়ে যে ছায়া সংসদে কথা বলছি, সেটার মধ্যে প্রার্থী ও ভোটারদের ভূমিকা রয়েছে, তবে সবচেয়ে নির্বাচন কমিশনের ভূমিকাই বেশি। এই সুষ্ঠু নির্বাচন কমিশন সবাই চায়, আমাদের এবি পার্টি স্যার চায় এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ স্যার চাচ্ছে এবং আমাদের বন্ধুরা সবাই বলছে সুষ্ঠু নির্বাচনের কথা। তাই আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে গত 3টা বছরে যেই কাজগুলো করেছে এটার রুখে দাঁড়াতে পেরেছি। এই একটা কারণেই, এই নির্বাচন কমিশন খারাপ হওয়ার কারণে ইসি নুরুল হুদাকে যেভাবে অপমান করা হয়েছিল সেটা আপনারা ভুলে যাবেন না। এ কারণে নির্বাচন কমিশন যদি ঠিক থাকে, পরবর্তীতে আমাদের যে আসবে তার নেতৃত্বে যেই সুষ্ঠু নির্বাচনটি হবে এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এই আশাই করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদের মোহাম্মদ সাদাত হোসাইনকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমার গায়ে অনেক অসুখ, কি করিব হায়, নির্বাচন কমিশন পরশ পাথর ছুলেই সেরে যায়। মাননীয় স্পিকার দেখেন, প্রথমত যেই সমস্যাটা সেটা হচ্ছে আজকে যদি শুধুমাত্র 5 সদস্যের একটা নির্বাচন কমিশন, ধরে নিলাম বেস্ট কেসে তারা হচ্ছে একদমই হচ্ছে ফেরেস্তা ক্যারেক্টার নিয়ে আছেন, কিন্তু তার অধীনে যারা কাজ করছে তারা কেউই ফাংশন করছে না। মাননীয় স্পিকার দেখেন, প্রথম থেকে আসছি, প্রথমত তারা যে ব্যাপারটা বলার চেষ্টা করে যে নিউজিল্যান্ড, জার্মানি, কানাডা এই ধরনের দেশগুলোর উদাহরণ দেওয়ার চেষ্টা করে। এই ধরনের দেশে হলে আমরা এই ডিবেট করতামই না। আমরা একটা ফ্রেজাইল ডেমোক্রেটিক কান্ট্রিতে দাঁড়িয়ে ডিবেট করি এবং এই দেশটা বাংলাদেশ, আপনাকে বুঝতে হবে যে থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি এবং বাংলাদেশের মতো একটা জায়গায় আপনার আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করে না। আপনি এই জায়গায় তখনই আপনারা বারবার বলার চেষ্টা করেন যে 1991 সালে নির্বাচন কমিশনই তো কাজ করেছে, নির্বাচন কমিশন আপনার গাছের গোড়া। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, ওই গাছের গোড়ায় আমরা যতদিন রক্ত না ঢালি ততদিন ওই গাছ আসলে ঠিকঠাক কাজ করে না। সেই জায়গা থেকে আমরা যখন হচ্ছে 91 দেখি, তারপর আমরা এখন চিন্তা করতে পারি, আমরা যদি বেস্ট কেসে তাদের জায়গা থেকে চিন্তা করি যে তারা আসলে এখন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে, জনগণের সচেতনতার কারণেই চাচ্ছে। যতদিন জনগণ কাজ করতে পারে নাই ততদিন আসলে আপনি এই কাজটা করতেই পারেন নাই। আর আপনারা বারবার বলার চেষ্টা করছেন যে আমরা জনগণ বলছি, ভোটার বলছি না। ওই জনগণ যারা তারাই তো আসলে ভোট দিচ্ছে আপনাকে। আজকে যখন হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্য কথা বলেন তখন আসলে তার কথা থেকে মনে হয় যে আসলে আমরা বলেছি যে আমাদের পৃথিবীতে নির্বাচন কমিশন বলতে কিছুই থাকবে না। ব্যাপারটা এরকম না। নির্বাচন কমিশন একটা আয়োজক সংস্থা হিসেবে কাজ করবে, তারা বিভিন্ন কাজগুলো করবে, কিন্তু এই জায়গাটাতে আপনি যখন হচ্ছে একটা এক্সক্লুসিভ জায়গায় দাঁড়িয়ে থাকেন তখন আসলে আপনার এই ভোটারদেরকে, প্রার্থীদেরকে অনেক বেশি প্রয়োজন হয়। তারা বলার চেষ্টা করেন যে ছাত্র সমাজ জাগ্রত আছে, আমরা তো এই কথাটাই বলি যে আপনার নির্বাচন কমিশন একা পারবে না, আপনার এখানে এই মূল ভূমিকা আমাদের এই যারা বিপ্লবী মানুষগুলোকে রাখতে হবে। তারা বলার চেষ্টা করে আমাদেরকে এসে যে হচ্ছে আচ্ছা, তারা হচ্ছে যখন যুক্তি খণ্ডনে আসে
টোটালি সংবিধান থেকে হচ্ছে তারা মিসকোট করে কথাবার্তা বলে চলে যায়। এখানে আমাদের সময় নাই, তো আমরা সেই বিষয়টি বলতে চাচ্ছি না। আমাদের হাউস, আমাদের ওয়ার্ল্ডে আমরা কোন ব্যাপারগুলো দেখাই, মানুষকে শেষ করছি। আমরা যখন বলি যে সব দলের প্রার্থীদের অংশগ্রহণটাকে আপনার নিশ্চিত করা লাগবে, সেটা আমাদের ওয়ার্ল্ডে স্যাটিসফাই করি আমরা যখন বলি ভোটারদেরকে আপনার হচ্ছে একটি বিশৃঙ্খলা মুক্ত, সহিংসতা মুক্ত একটা জায়গা দিতে হবে, একটা সচেতনতা তৈরি করতে হবে, যেটা সুজনের মতো সংগঠনগুলো, সংস্থাগুলো করতে পারে, সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করি। আমরা যখন হচ্ছে আপনাকে নিশ্চিত করি যে হচ্ছে প্রতি স্বৈরাচারের বিরুদ্ধে যখন হচ্ছে, আমি শেষ করছি, আমরা যখন নিশ্চিত করি যে প্রতি স্বৈরাচার যদি কোনো ষড়যন্ত্র করে সেটার বিরুদ্ধে আপনার জনগণকে অবস্থান নিতে হবে, এই জায়গাগুলো আমাদের ওয়ার্ল্ডে টিকে যায়। অপরদিকে বিরোধী দল আসলে তাদের কোনো কেসই এই হাউসে এস্টাবলিশ করতে পারে না। সুতরাং আমরা আশাবাদী যে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে। আবারও আমাদের জুলাইয়ের যারা শহীদ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমরা জুলাইকে হারতে দিব না, বিরোধী দল হারতে দিতে চলে দিতে পারে, তাতে আমাদের আসলে কিছু করার নেই। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ এই চার সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছে এবং এই হাঁটার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা কাঙ্ক্ষিত সময় ফেব্রুয়ারিতে রোজার পূর্বেই নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনকে সে ধরনের প্রস্তুতি গ্রহণ করবার জন্য তিনি তার যে নির্দেশনা সেটি দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে গত যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই 3টি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, আজকে জেনজিদের কথা বলা হচ্ছে, তারা কেউই ভোট দিতে পারেনি, আমি পারিনি, আপনি পারেনি, কেউ ভোট দিতে পারেনি। সুতরাং এই সময়ে এসে ত্রয়োদশ সংসদ নির্বাচনটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিসেবে জনগণের দ্বার প্রান্তে এসে দাঁড়াচ্ছে। নির্বাচনের কড়া কিন্তু আমাদের সামনে, দরজার সামনে নাড়ছে। যখন নির্বাচনের কড়া দরজার সামনে নাড়ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী যে শক্তি, সেই শক্তি কিন্তু দেশে বিদেশে নানা রকম অপতৎপরতা চালাবার জন্য তারা চেষ্টা করছে। আমরা একটা আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে দেখেছি যে ফ্যাসিবাদী শক্তি আমাদের পার্শ্ববর্তী দেশে বসে সামান্য একটু দূরে আমাদের বর্ডারের কাছাকাছি সেখানে বসে অফিস খুলে বাংলাদেশের যে নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য তারা নানা রকম অপচেষ্টার মধ্যে লিপ্ত রয়েছে। সে কারণের জন্য আমরা বলি যে বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। আমরা মনে করি যদি আজকে ফ্যাসিবাদী যে শক্তিগুলো আজকে পতিত আওয়ামী সরকারকে বিদায় করবার ক্ষেত্রে তাদের তাজা বুকের রক্ত দিয়েছে, তাদের মধ্যে যদি একটি ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু আজকে আমরা যেটা বলছি পার্শ্ববর্তী দেশ থেকে বসে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন ভণ্ডুল করবার জন্য যে অপচেষ্টা, সে অপচেষ্টা কিন্তু আমরা শঙ্কিত হয়ে উঠি। আমরা সে কারণে বলি যে আমরা প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নের জোয়ারকে, যেটি আমরা নিবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে কাজ করছে, তাকে আমরা একসাথে কাজ করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যে যখন দেখি তাদের মধ্যে বিভেদ, তখন আমরা হতাশ হই, আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই। তারা প্রত্যেকেই একসাথে এই যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় যখন পালাবদলের ক্ষেত্রে ক্ষমতা যাবার জন্য প্রত্যেকের মধ্যে এমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে যখন বিভক্তি তৈরি করে, তখন কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের জেনজিরা, আমাদের যারা আজকে রাজপথে যুদ্ধ করেছে, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদের মধ্যে কিন্তু বেদনার জায়গা তৈরি হয়। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবার জন্য আমি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যদি বলি বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, এই দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বকে কমিয়ে নিয়ে আসতে হবে। এরা তো গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক কথা বলে, তাহলে তাদের মধ্যে কেন দূরত্ব থাকবে? পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, তা সুরা যদি এখনও এই দলগুলি করতে না পারে, তাহলে ঘোষিত সময় নির্বাচন নিয়ে কিন্তু আমাদের একটা শঙ্কা তৈরি হয়। আমাদের যে জাতীয় সনদে স্বাক্ষর করবার কথা, সেটা খুব শীঘ্রই করবার কথা রয়েছে, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমি তো শঙ্কা বোধ করছি যে আমাদের এই সনদে স্বাক্ষর করতে গিয়ে যে প্রধান দলগুলো রয়েছে, সে দলগুলোর মধ্যে কোনোভাবে অনীহা তৈরি হয় কিনা। দু একটি দল এই জাতীয় সনদে কোনোভাবে স্বাক্ষর নাও করার জন্য আমরা শঙ্কা প্রকাশ করছি। যখন ভোট
আয়োজন প্রস্তুতি শুরু হবে তখন দু একটি দল ভোটে অংশগ্রহণ করবে না, সে ধরনের কোনো কথা যদি বলে বসে তাহলে কিন্তু আমরা যেটা বলি আবারও কিন্তু একতরফা নির্বাচনের দিকে বাংলাদেশ চলে যাওয়ার যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। সুতরাং আমাদের যে রাজনৈতিক দলগুলো বর্তমানে রয়েছে তাদের মধ্যে গণতন্ত্র চর্চা রয়েছে, তাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সে ঐক্য রয়েছে। সে কারণে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের যে জাতীয় সনদে স্বাক্ষর করবার জন্য অতি শীঘ্রই ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তুতি গ্রহণ করছে, প্রত্যেকে তার নিজস্ব দল থেকে কিছুটা ছাড় দিয়ে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে সে কারণের জন্য সকলে একসাথে একতালে এক লয়ে আমরা এই ঐক্যের সাথে আমরা দেশকে পরিচালনা করব। এবং তা না হলে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন বর্জনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যদি বাংলাদেশে আবারও আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা আমাদের এই নির্বাচনকে আমরা কোনোভাবে কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে পারবো না। আমরা মনে করি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে, জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা দেখেছি গত নির্বাচনগুলোতে আমার ডামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত হয়ে গিয়েছে, বিনা ভোটে নির্বাচন হয়ে গিয়েছে, কোথাও কোথাও শতভাগ মানুষ ভোট দিয়েছে, সেখানে মৃত মানুষ ভোট দিয়েছে। কিন্তু এখন যে সময়টি আসছে এবার কিন্তু শতভাগ ভোট দেওয়ার কিন্তু সেই সময় আর নাই, মৃত মানুষের ভোট দেওয়ার সেই সময় কিন্তু আর নাই, আমি আর ডামি নির্বাচন করবার সেই সুযোগ কিন্তু এখন আর নাই, দিনের ভোট রাতে দিবার কিন্তু সেই সুযোগ আর নাই। সে কারণে আমি বলতে চাই যে সকল রাজনৈতিক দলগুলো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আপনারা আপনাদের প্রত্যেকটা প্রার্থীকে আপনারা বলেন যে আপনারা জনগণের দ্বার প্রান্তে যান, কোনোভাবে কোনো অসত্য কোনো মিথ্যা বয়ান দিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে নিলে জনগণ কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। সুতরাং আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেও আপনারা মনে রাখবেন, যদি আপনারা মিথ্যা বয়ান দিয়ে মিথ্যা কথা বলে জনগণকে অসত্য কথা বলে যদি নির্বাচনে ক্ষমতায় এসে আবার ফ্যাসিজমের মতো আচরণ করেন তাহলে কিন্তু জনগণ কিন্তু আর 15 বছরের মতো অপেক্ষা করবে না, ছাত্র জনতা 15 বছরের মতো অপেক্ষা করবে না। আবার দেখবেন 2-3 বছরের মধ্যেই বাংলাদেশের আবার এই জেনজিরা জেগে উঠবে, ছাত্র জনতা জেগে উঠবে, আপনাদের কিন্তু সে পরাজয় কিন্তু আবার অনিবার্য হয়ে যাবে। সে কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলতে চাই, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থীরা যারা রয়েছেন, আপনারা অত্যন্ত সততার সাথে জনগণের কাছে গিয়ে মানুষের জন্য, জনকল্যাণের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য, অর্থ পাচার বন্ধ করবার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে আরও শক্তিশালী করবার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা নির্বাচনে যে ওয়াদা করবেন সে ওয়াদায় কিন্তু আপনারা বরখেলাপ করবেন না। আমাদের এখন কিন্তু ভোটাররা আপনি সিঙ্গারা চা খাওয়ালেই কিন্তু তারা ভোট দিতে নাও চাইতে পারে। তবে ভোটারদের একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু দেখবেন যারা নির্বাচনে ভোটের জন্য প্রার্থী হয় তারা নির্বাচনের পূর্বে কিন্তু আপনাকে ফুস করে 7 আপ খাওয়াবে। যখন নির্বাচনে সে জয়লাভ করে যাবে তখন সে 7 আপ কিন্তু আর ফুস করবে না, তখন আপনি দেখবেন বোতল হবে কিন্তু পানি আর ফুস করছে না, অর্থাৎ 7 আপ সেখানে থাকবে না। সুতরাং আপনারাও কিন্তু আপনাদের ভোট দেবার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আপনারা সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করবার জন্য নির্বাচন কমিশন সহ সরকারকে আপনারা সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। তাই সবশেষে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটি দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি, জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে আশা করি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হিসাবে আমরা পৃথিবীর কাছে, জাতির কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা প্রমাণ করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি আহ্বান করব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো এটা এমন একটা সময়ে যেটা খুবই রিলেভেন্ট আমাদের। দেখেন আমাদের দেশে কি হয়েছে, জনগণ ভোট দিয়েছে কিন্তু ফলাফল দেখা গেছে উল্টা। এরকম ইলেকশন হয়েছে না? এরশাদের সময় আমরা দেখেছি মানুষ যা ভোট দিয়েছে গণনা করেছে উল্টা। তাহলে এখানে ভূমিকাটা কার বেশি? নিশ্চয়ই নির্বাচন কমিশনের বেশি। আবার এই নির্বাচন কমিশন নিয়োগ দেয় কে? নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করে কারা? আমাদের ইতিহাসে তো আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক হয়েছে এবং এই যে 111টা হয়েছে কি নিয়ে? বেসিক্যালি ইলেকশন কমিশনের বিরুদ্ধে অনাস্থা থেকে এই আন্দোলনের সূত্রপাত নানাভাবে। তা আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোই যে ক্ষমতায় থাকে সে তার মনের মতো করে একজন নির্বাচন কমিশন টোটাল কমিশনটা সে নিয়োগ দেয়। তার মানে এই রাজনৈতিক দল কে? সে তো ভোটার এবং প্রার্থী, তাই না?
তাহলে আমরা যদি উল্টে দেখি তাহলে এখানে কিন্তু ভোটার এবং প্রার্থীদের ভূমিকাটা আবার প্রধান হয়ে যাচ্ছে। আবার ভোটার এবং প্রার্থীদের হাত ধরে যিনি ইলেকশন কমিশন হচ্ছেন, উনি যখন ওই যাকে যে নিয়োগ দিয়েছে তার প্রতি সে যখন বায়াস হচ্ছে, তখন সে রাতে ভোট নিয়ে নিচ্ছে, কখনো সে ভোট গণনা বাক্স সরিয়ে নিয়ে যাচ্ছে, কখনো বা দেখা যাচ্ছে 2 মিনিটে মানে 20-25টা সিল মেরে জমা দিয়ে দিচ্ছে এবং প্রিজাইডিং অফিসাররা সেখানে হেল্প করছে। অর্থাৎ টোটাল সিস্টেমটাই এভাবে করা। সেজন্য আপনারা দেখবেন এবারে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ঐকমত্য কমিশনে একটা সিদ্ধান্তে একমত হতে পেরেছি। অনেক দ্বিমত আছে আমাদের মধ্যে, কিন্তু একটা সিদ্ধান্তে একমত হতে পেরেছি যে ফিউচারে আমাদের দেশের নির্বাচন কমিশন আগে যিনি নিয়োগ দিতেন পরোক্ষভাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী, এখন আমরা বলেছি যে না, নির্বাচন কমিশন ঠিক করবে পজিশন অ্যান্ড অপোজিশনের চিফ, স্পিকার, বিরোধী দলের ডেপুটি স্পিকার, এই কম্বিনেশনে এই ইলেকশন কমিশনটা নিয়োগপ্রাপ্ত হবে। এটা আমাদের এই জুলাই অভ্যুত্থানের একটা অনেক বড় অর্জন। এবং এটা যদি আমরা কার্যকর করতে পারি, যে মানুষ দেখবে যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বসে একমত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে কারা নির্বাচন কমিশন হবেন আমাদের, তাহলে নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী হবেন। ওনার মধ্যে একটা নিরপেক্ষ ভাব আসবে যে আমি তো উভয় পক্ষের দ্বারা মনোনীত, উনি কারো প্রতি আলাদা করে বায়াস হবেন না। তাহলে এইটা আমাদের জন্য একটা বিরাট অর্জন যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি। যে আমাদের ইলেকশনে অলওয়েজ মানুষের বা প্রশাসনের একটা মনস্তত্ত্ব কাজ করে যে নেক্সট টাইমে কারা গভর্নমেন্টে আসতে পারে, সে নেক্সট টাইমে যারা গভর্নমেন্টে আসতে পারে তাদের বিরুদ্ধে সে কোনো সংঘাতে যেতে চায় না। সেজন্য যে কোনো ইলেকশনে কোনো একটা দল ক্ষমতায় চলে আসবে, কোনো একটা দল পাওয়ারফুল, এটা যদি আগে থেকেই অ্যাজাম্পশন হয়, মানুষ ধারণা করতে পারে, এটা কিন্তু সেই আসনের বা সেই দেশের নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা বিরাট অন্তরায়। আপনারা দেখেছেন 2024 সালে আওয়ামী লীগ একাই মাঠে ছিল, সে নিজের মধ্যে আলাদা আলাদা প্রতিপক্ষ তৈরি করেছে, একটা ডামি প্রার্থী দিয়ে একটা নির্বাচনকে এক ধরনের গেম পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি 5%-এর বেশি লোকেরা, ভোটাররা যায় নাই। তাহলে আওয়ামী লীগের ভোট কি 5% ছিল? ছিল না তো, আরও বেশি ছিল। তাহলে 5%-ও ভোটার যায় নাই কেন? কারণ ভোটার মনস্তত্ত্বভাবে চিন্তা করেছে আমি গেলেও যা, না গেলেও তা। আমার স্পষ্ট কথা, আমাদের নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা দেখেছেন 91, দেখেছেন আপনারা 96, 2001, যারা হেরে গিয়েছিল তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল এবং তারা পার্লামেন্ট বর্জন করেছিল। ফলে আমাদের পার্লামেন্ট কিন্তু কার্যকর হয় নাই, ঘুরে ফিরে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে। আমরা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, সেই বন্দোবস্ততে আমরা সেটাই বলতে চাচ্ছি যে আমরা আর রাজপথে রক্ত ঝরিয়ে ফয়সালা করতে চাই না, আমরা পার্লামেন্টে ফয়সালা করতে চাই। আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে দেখেছেন, সেখানে আপনারা ছোট দল হলেও ওনার বক্তব্য যদি শানিত হয়, ওনার বক্তব্য যদি যৌক্তিক হয়, সেটা পাবলিকলি অ্যাকসেপ্টেড হয়েছে, পাবলিকলি প্রেস সেটা কভার করেছে। আমরা সেই গণতন্ত্রের চর্চাটা শুরু করতে চাই। পার্লামেন্ট হবে সকল তর্ক বিতর্কের জায়গা, পার্লামেন্ট হবে নেগোসিয়েশনের জায়গা, পার্লামেন্ট হবে কম্প্রোমাইজের জায়গা, পার্লামেন্ট হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নীতি এবং নির্ধারণের জায়গা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে ইতিহাস ভুলে না যাই, আমরা যাতে রাষ্ট্রকে নতুন কোনো সংকটে আমরা না ফেলি, এবং এই যে একটি দল ক্ষমতায় চলে আসছে এই ধরনের ধারণা তৈরি হচ্ছে, এটা নির্বাচন পরিচালনা এবং সেই সংশ্লিষ্ট দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আজকে আপনারা যেই আলোচনা করেছেন, বিতর্ক করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। কিরণ ভাইকে ধন্যবাদ, তোমরা যারা বিতর্ক করেছো দর্শকবৃন্দকে অনেক ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এসে প্রার্থী সহ ভোটারদের ভূমিকাই প্রধান। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হা না ভোটের মধ্যে দিয়ে সম্মানিত বিচারকদের নম্বর বন্টনের প্রেক্ষিতে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে।
যেহেতু আজকের এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে, সে কারণে জন্য আমরা বলতে চাচ্ছি আজকের এই প্রতিযোগিতায় ঢাকা কলেজ বিজয়ী হবার গৌরব অর্জন করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনায় কীরকম হলে আমাদের নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা সম্ভব সেই বিষয়ে ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।